আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। 19 বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। উৎসব মুখর পরিবেশে বরণে প্রস্তুত নেতাকর্মীরা। ব্যবসায়ীরা সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার করলেও এলপি গ্যাস সংকট কাটেনি। এ মাসের মাঝামাঝি সরবরাহ স্বাভাবিকের প্রত্যাশা। এবার পাতানো নির্বাচন হবে না বললেন প্রধান নির্বাচন কমিশনার। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আশ্বাস। এবং পঞ্চগড়ে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন কর্মসূচির জন্য স্থানীয়দের তাগিদ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। দীর্ঘ 19 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন। এ উপলক্ষে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। পার্ক মেরামত সহ নানা কাজে ব্যস্ত পৌরসভার কর্মীরা। সাজানো হচ্ছে জেলা বিএনপি কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অফিস কক্ষ। নেতাকর্মীরা বলছেন, তারেক বগুড়ার সন্তান, তাই তার আগমনে আনন্দের মাত্রা একটু বেশি। রৌফ জালালের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বগুড়া শহর এখন নতুন সাজে। শুধু শহরবাসী নন, তাদের প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষায় নেতাকর্মীরাও। স্বাধীনতার পর থেকে বগুড়ার উন্নয়নের বিষয়ে একমাত্র তারেক রহমান। বগুড়ার মানুষের সকল ক্ষেত্রে সকল জায়গা থেকেই বগুড়ার মানুষ যতটুকু উন্নয়ন হয়েছেন, আজকে যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও তারেক রহমানের দান। আসলে মনের উচ্ছ্বাস তো ওটা ভাষায় প্রকাশ করা যাবে না, অনুভূতিটা অন্যরকম। বগুড়ার মানুষ 17 বছরে কোনো উন্নয়ন পায় নাই, তারা উন্নয়ন বঞ্চিত থেকে গেছে। যে কারণে তারেক রহমান আসছে, সেই তারেক রহমানের কাছে অনেক প্রত্যাশা, পাহাড় সম প্রত্যাশা। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সেই অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি এগিয়ে যাবে এবং পাশাপাশি নতুন নতুন পরিকল্পনা নিয়েই উনি বগুড়াকে নিয়ে ভাববেন, এই প্রত্যাশা করছি। 19 বছর আগে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় 2 দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন তিনি। প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। নেতাকর্মীদের কথা মাথায় রেখে মাঠ বাছাইয়ের কাজও সেরেছেন জেলা বিএনপি। নির্বাচনী আচরণবিধি মেনে সাজানো হয়েছে অনুষ্ঠান সূচি। শোককে শক্তিতে পরিণত করতে চাই এবং ম্যাডামের জন্য আমরা একটি দোয়া মাহফিল আয়োজন করেছি। গণদোয়া অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 12 তারিখ সকাল 10টায় সেখানে সেন্ট্রাল স্কুল মাঠে, যেটা আমাদের কেন্দ্রীয় মাঠ, সেখানে অংশগ্রহণ করবেন। নেতাকর্মীরা জানিয়েছে 2006 সালের শেষ দিকে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে সর্বশেষ নিজ জেলায় এসেছিলেন তারেক রহমান। আল মুকসিদ, চ্যানেল আই। ব্যবসায়ীরা এলপি গ্যাস সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করলেও সংকট কাটেনি। সব পক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশ এনার্জি কমিশনের চেয়ারম্যান বলেছেন, এ মাসের মাঝামাঝি সরবরাহ স্বাভাবিক হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কয়েকদিন ধরে চলতে থাকা এলপি গ্যাসের সংকট আরও বেড়েছে। রান্নার এই গ্যাস না পেয়ে ভোগান্তিতে লাখ লাখ গ্রাহক। আবাসিকে যেমন, হোটেলগুলোতেও তেমনই। আগের গ্যাস থাকা অবস্থাতে আমরা দোকান চালাইতেছি, এখন কোনো গ্যাসের সংগ্রহ তো কোথাও করতে পারি না। আপনার 3700 টাকা গ্যাস চাই 6000 টাকা। আসলে বোতলের সংখ্যাটা অনেক কম, তাই আমাদের রান্না করতে অনেক অসুবিধা হইতেছে। গ্যাস না পেয়ে দোকানি কমিয়ে দিয়েছেন চা বানানো। গ্যাস পাচ্ছি না, এই কারণে চা বন্ধ করেছে। সিলিন্ডারের দাম অতিরিক্ত বেশি, এই কারণে আমার দুধ চা বন্ধ করে দিয়েছি, লাল চা চালাতে পারতেছি। ভোক্তা অধিকারের অভিযান বন্ধ করা এবং পরিবেশকদের সমন্বয়ে নতুন দাম নির্ধারণের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য এলপি গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধের কর্মসূচি ঘোষণা করেছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের প্রতিশ্রুতিতে কর্মসূচি প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। উনি আশ্বস্ত করেছে যে ভোক্তা যে অভিযান চলমান সারা দেশের মধ্যে ব্যবসায়ীদের উপরে, এই ভোক্তার অভিযান উনি কথা বলবে। আমরা আশা করি যে এই অভিযানও আমাদের থাকবে না। আমরা
আমাদের যেই কর্মসূচিটা ছিল আমাদের, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। সংকট কাটতে আরও কয়েকদিন লাগবে বলে মনে করছেন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। এলপি গ্যাসের সরবরাহে বিশেষ করে আমরা যদি ডিসেম্বর মাসের আমদানি 1,26,000 টন বিবেচনা করি, অভাব হওয়ার কথা নয়। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট মওকুফের জন্য এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, এবারের নির্বাচন হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার। বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনে চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেতে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন অনেকে। তাড়াহুড়োর কারণে ব্যাংক হিসাবটা একটু পুরাতন দেওয়া হয়েছে, সেই কারণে আমার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল ঘোষণা করেছেন। আমি সেই প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করতে আসছি আজকে আর কি। আমার হলফনামায় আমি সাইন করতে পারি না, প্রার্থীর স্বাক্ষরটা শুধু করতে পারিনি, এটাই আমার ভুল। আমাদের আশঙ্কা হচ্ছে এখনও আমরা যেভাবে দেখতেছি প্রশাসন একদিকে একটা কেন্দ্রিক কাজ করতেছে, একটা দিকে প্রশাসন ধাবিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো সিদ্ধান্ত ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন এবং যারা আপিলে যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ। আমাদের এখান থেকে কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাল্লাহ হবে না। বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক জানান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সে বিষয়টি পর্যবেক্ষণ করবেন তারা। বাংলাদেশের নির্বাচন যেন নিরপেক্ষ হয় সেটি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। সেই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া ও চ্যালেঞ্জের বিষয়ে ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন। আপিল আবেদনের কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। চলমান শৈত্যপ্রবাহে হিমালয় অধ্যুষিত উত্তরের জনপদ পঞ্চগড়ে নেমে এসেছে স্থবিরতা। মৌলিক চাহিদার অপ্রতুলতার পাশাপাশি জীবিকা সংকটে থাকা নিম্নবিত্তদের মাঝে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে জেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এই অঞ্চলের টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মোশাহিদ রনি। ঋতুচক্রকে পাশ কাটিয়ে হেমন্তেই শীত জেঁকে বসেছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। আর পৌষের শেষাংশে এসে তার রূপ নিয়েছে শৈত্যপ্রবাহে। হিমালয় অধ্যুষিত এই জনপদে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, মৌলিক চাহিদার অপর্যাপ্ততা এবং জীবিকা যুদ্ধের ছাপ স্পষ্ট। প্রাকৃতিক নৈসর্গ দেখে বোঝার উপায় নেই জীবিকা সংগ্রামে জর্জরিত সুবিধাবঞ্চিত জনগণের মৌলিক চাহিদাও যেন বিলাসিতা।
সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ওষুধ পাইছি, কম্বল পাইছি। শীতের কম্বলের জন্য খুব ভালো করে ঘুমাইতে পারবো। ওষুধ পাইছি, কম্বল পাইছি, কোমরের সমস্যা, বুকের সমস্যা, ওষুধ পাইছি ব্যথার জন্য। আমার সমস্যা ছিল কোমর থেকে পা দুইটা ঝিঞ্জিরি লাগা আর মাথার ব্যথা। এই আমার সর্দি, খাস, কফ, টানের সমস্যা, ওষুধ পাইছি আমি। কম্বল পাইছি তো, ওষুধও পাইছি। ডাক্তারে দেখাইছি, ওষুধ পাইছি। যথেষ্ট আমরা কম্বল বা ওষুধ এগুলো পেয়েছি ভাই। এই ঠান্ডার মধ্যে আমরা কম্বল পাইছি, ওষুধ পাইছি। ওনারা আমাদের এখানে আসে, পঞ্চগড়ে আসে, অনেক উপকৃত করে গেল। আমরা এই জন্য খুবই খুশি। পরিবেশ প্রতিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও আত্মমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা সুধীজনদের। তো শীত এবং শীতের কারণে মানুষ এত অসুস্থ হয়ে যাচ্ছে যে আমাদের পাশাপাশি যদি আরও কেউ বিত্তবান বা কোনো সংস্থা বা এনজিও যদি ঔষধ নিয়ে আসে বা শীতবস্ত্র নিয়ে আসে, তাহলে এলাকার মানুষের অনেক উপকার হবে। শুধু সাময়িক সহায়তায় নয়, পঞ্চগড়ের ধনীপাড়ার মতো পিছিয়ে পড়া অঞ্চলের টেকসই উন্নয়নে প্রয়োজন তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পায়ন। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের কার্যকর অংশগ্রহণেই হতে পারে পরিবেশ বান্ধব ও স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক মডেলের পঞ্চগড় বিনির্মাণ। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবারে জানাবো বিপিএল টি-20 ক্রিকেটের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে টানা ষষ্ঠ হারের মুখ দেখল নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচ ডে 9-এ রাজশাহী ওয়ারিয়র্সের কাছে 4 উইকেটে হেরেছে দলটি। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 20 রানে হারিয়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সৌম্য সরকারের 59 রান এবং মোহাম্মদ নবীর 35 রানের ইনিংসে 5 উইকেটে 151 রানের চ্যালেঞ্জিং পুঁজি করে নোয়াখালী। জবাবে মোহাম্মদ ওয়াসিমের 60 রানের ইনিংসে 6 বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী। পরের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 180 রান করে স্বাগতিক সিলেট টাইটান্স। ইনিংসে সর্বাধিক আরিফুল ইসলাম 29 বলে 38 রান করেন। জবাবে গুরবাজার 44 বলে 51 ও সাব্বির রহমানের 25 রানের ইনিংসে হার এড়াতে পারেনি ঢাকা। তাদের ইনিংস থামে 8 উইকেটে 160 রানে। বিপিএলে ব্যস্ত সময় পার করছে দলগুলো। আজকেও রয়েছে 2টি ম্যাচ। শুক্রবার হওয়ায় ম্যাচ দুটি 1 ঘন্টা পিছিয়ে শুরু হবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর 2টায় দিনের প্রথম ম্যাচে টেবিল টপার চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে 3-এ থাকা রাজশাহী ওয়ারিয়র্স। দুর্দান্ত ছন্দে রয়েছে চট্টগ্রামের ব্যাটার মির্জা বেগ। দিনের দ্বিতীয় ম্যাচে নবাগত নোয়াখালী বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। 6 ম্যাচের 6টি হেরে এখন পর্যন্ত পয়েন্ট শূন্য নোয়াখালী। সমালোচনা ও বিতর্কে ঠাসা দল থেকে পারফরমেন্স দিয়ে বিপিএল টেবিলের শীর্ষে উঠে টাক লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিসিবির তত্ত্বাবধানে নানা সীমাবদ্ধতা ও খেলোয়াড় সংকট থাকলেও দল হয়ে উঠতে সময় লাগেনি শেখ মেহেদী ও শরীফুলদের। রূপকথার মতো চড়াই উতরাই প্রেরণের গল্প শুনিয়েছেন টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররা। সিলেট থেকে বিল্লাল হোসেনের ভিডিওচিত্রে আদিল আহমেদ শানের রিপোর্ট। সত্য ছেড়ে দেয় বিতর্ক, নানা সীমাবদ্ধতায় বিসিবি দায়িত্ব নেওয়ার পর জয় দিয়ে বিপিএল আসর শুরু করে চট্টগ্রাম রয়্যালস। টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, কোচিং স্টাফ মিজানুর রহমান বাউল ও তুষার ইমরানে ভর করে 4 জয়ে টেবিলের সর্বোচ্চ 8 পয়েন্ট বন্দর নগরীর দলটির। নিজ শহর চট্টগ্রামে বিপিএল না হলেও প্রত্যাবর্তনের গল্পটা শুনিয়েছেন নাফিস ইকবাল। যে টিম ছিল ওই টিমের আমি বলবো যে টেকনিক্যাল দিক থেকে যদি বলি যে টিমের কোনো ব্যালেন্সটা ওইভাবে ছিল না। দে ওয়াজ গুড বোলিং অ্যাটাক বাট দে ওয়ার ল্যাক অফ ব্যাটসম্যান। তো এটা আমরা ওভারসিজ নিয়ে কভার করেছি, বাট ওই ওভারসিজে যে প্রক্রিয়াটা হয় এটা অন্যান্য টিম যেটা 1-1.5 মাস ধরে পেয়েছে আমরা ওইটা 3-4 দিনের মধ্যে করতে হয়েছে। সো ডে নাইট কষ্ট করতে হয়েছে। স্বল্প সময়ে চট্টগ্রাম রয়্যালসে যোগ দিয়ে নজর কেড়েছেন পাকিস্তানি ব্যাটার হাসান নওয়াজ। আইএলটিতে মুস্তাফিজ এবং সাকিব আল হাসানের বিপক্ষেও খেলেছেন তিনি। डेफिनेटली जब आप टॉप पे होते हैं तो आप एंजॉय कर रहे होते हैं गेम को, और जिस तरह आईएलटी में हम चैंपियन बने हैं और जिस माइंडसेट से मैं आया हूँ यहाँ पे, और कोशिश यही है कि इस टीम जैसे हम टॉप ऑफ द टेबल भी हैं और जिस तरह हम क्रिकेट खेल रहे हैं चैंपियंस की तरह, और कोशिश करेंगे कि इधर भी यहाँ पे भी चैंपियन बने इंशाल्लाह।
मुस्तफ़ीज़ रहमान, क्योंकि वो बहुत क्वालिटी के बॉलर हैं और उन्होंने जिस तरह अपना नाम बनाया पूरी दुनिया में और जिस तरह वो परफॉर्मेंस करते हैं तो वो एक मुझे पसंद है। শেখ মেহেদী শরীফুলরা বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিতবেন প্রত্যাশা এই পাকিস্তানি ক্রিকেটারের। प्लेयर हैं और काफ़ी अच्छे लड़के भी हैं और काफ़ी मेहनती लड़के हैं और यही है कि उनको गुड लक है वर्ल्ड कप के लिए और इंशाल्लाह मेरी दुआ है कि बांग्लादेश अच्छा करे वर्ल्ड कप में और वर्ल्ड कप जीते। শুক্রবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়াই দিয়ে বিপিএল এর সিলেট পর্বের ইতি টানবে চট্টগ্রাম রয়্যালস। আদিল আহমেদ শান, চ্যানেল আই, সিলেট। দেখছেন চ্যানেলের সংবাদ, এই পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আরেকবার চ্যানেল আই সংবাদে। নিউ ইয়র্কে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য সাশ্রয়ী ও সর্বজনীন শিশু যত্ন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অঙ্গরাজ্যটির সরকার। গভর্নর ক্যাথি হোচুলের ঘোষণায় স্বস্তি ফিরেছে হাজারো কর্মজীবী পরিবারে। নিউ ইয়র্কের সুজন আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ ইসলাম। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য জুড়ে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য সাশ্রয়ী ও সর্বজনীন শিশু যত্ন নিশ্চিত করতে এক নজিরবিহীন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল। এই উদ্যোগের লক্ষ্য শিশু যত্নের উচ্চ ব্যয় কমিয়ে কর্মজীবী পরিবারগুলোর চাপ লাঘব করা। কর্মসূচির অংশ হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে অংশীদারিত্বে শহরের 2 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিশু যত্ন পরিষেবা চালু করা হবে। পাশাপাশি বিদ্যমান 3K প্রোগ্রাম আরও সম্প্রসারণ করা হবে। My colleagues in government who are shoulder to shoulder with me as we've worked for many years to bring forth change for families, and I thank them for supporting our investments and our vision. And I know we're also, and I can't acknowledge all the electeds, but I have to give home turf advantage to Senator Kevin Parker. Let's give him a round of applause. This is his district. রাজ্য জানিয়েছে 2026 সালেও নিউ ইয়র্ক জুড়ে বিভিন্ন মডেলের মাধ্যমে উচ্চমানের শিশু যত্ন কর্মসূচিতে প্রবেশাধিকার আরও বাড়ানো হবে। And that new day will cast a light across our city. It will be felt by millions of New Yorkers, by Mariah in this room and by so many others across every single part of the city that we call home. It will be felt not only when we make pre-K truly universal, but expand this care to include all 2- and 3-year-olds across this city. এই উদ্যোগের মাধ্যমে প্রায় 1 লাখ অতিরিক্ত শিশুর জন্য সাশ্রয়ী শিশু যত্ন নিশ্চিত করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্ক জুড়ে প্রাক কিন্ডারগার্টেন শিক্ষাকে পুরোপুরি সার্বজনীন করতে নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। Ensuring that every child, regardless of zip code, has access to strong educational foundation. এছাড়া উচ্চমানের শিশু যত্ন বাস্তবায়ন তদারকির জন্য গঠন করা হচ্ছে নতুন শিশু যত্ন ও প্রারম্ভিক শিক্ষা দপ্তর। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ঘন কুয়াশা ও নাব্যতা সংকটে ঝুঁকিতে পড়েছে ঢাকা বরিশাল নৌরুট। বিপজ্জনক নৌপথে প্রতিদিন যাত্রী ও পণ্যবাহী হাজারো নৌযান চলাচল করছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বরিশাল থেকে সাইদ পান্থার পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। শীত মৌসুম শুরু হতেই ঢাকা বরিশাল নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়েছে। অনেক সময় কিছুই স্পষ্ট দেখা যায় না। এর মধ্যেই নাব্যতা সংকটে নদীর বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় নৌ চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত 1 সপ্তাহে এই রুটে একাধিক নৌ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কিছু কিছু লঞ্চ আছে তাদের রাডার নেই, তারা উইদাউট রাডারে চলাফেরা করতেছে। বিএডব্লিউটির উচিত যাদের রাডার নেই তাদের লঞ্চ যেন সারাদিন অনুমোদন, বিশেষ করে কুয়াশার সময় অনুমোদন না দেয়। যথেষ্ট পরিমাণে যেহেতু আরামদায়ক, ফলে যদি নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে এটা অবশ্যই মানে পুরো দেশের ইকোনমিকে একটা বুস্ট করতে পারে। লঞ্চ কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের জীবনের ঝুঁকি কমানোর জন্য। আমি রাডারে দেখতে পাই, তারা তো দেখতে পায় না, তারা তো এর সামনে পড়ে, তখন এগুলো অনেক সময় দুর্ঘটনা হয়ে পড়ে। বিআইডব্লিউটিএ থেকে ঘন কুয়াশার লঞ্চ চলাচলে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। বালগেটগুলো অনেক সময় রাতের বেলা চলাচলের কারণে কুয়াশায় এগুলো অনেক সময় দুর্ঘটনার অন্যতম একটা কারণে দাঁড়াইছে। সে বালগেটের বন্ধের ব্যাপারে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কোস্টগার্ড, তারপর নৌ পুলিশ ওনাদের পথের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য কাজ করতেছে। আমরা ড্রেজিং বিভাগ আসলে স্বচ্ছতার কাজ করছি এই মুহূর্তে। প্রতিটা অ্যালাইনমেন্ট যখন আমরা ড্র করা হয়, ওটা কনসালটেন্টকে আমাদের অ্যালাইনমেন্ট ড্র করে দেয়, সেখানে যে ড্রেজিংটা করা হয়। ঢাকা বরিশাল নৌরুটে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রী এবং সংশ্লিষ্টদের। সাদিয়া ওমর,
চ্যানেল আই। এবারে রয়েছে কৃষি সংবাদ। নাটোরে শুরু হয়েছে আগাম গ্রীষ্মকালীন পেঁয়াজ তোলা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে, খরচের তুলনায় লাভ হচ্ছে ভালো বলছেন কৃষক। নাটোর প্রতিনিধি রেজল করিম রেজার তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আলমুকসিদ। নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নে বিভিন্ন গ্রামের কৃষক এখন ব্যস্ত আগাম গ্রীষ্মকালীন পেঁয়াজ তোলা ও বিক্রির জন্য। অনুকূল আবহাওয়ায় এবার ফলনও ভালো, বিঘা প্রতি প্রায় 2 মণ হারে পেঁয়াজের ফলন পাচ্ছে কৃষক। পেঁয়াজ এই দেশে নতুন আসছে, আমরা নতুন আবাদ করে বহু লাভবান হয়েছি, আবার আমরা আরো উৎসব নিচ্ছি লাগানোর জন্য। পেঁয়াজ কেটে হচ্ছে পেঁয়াজের পাতা বিক্রি করি 6 টাকা কেজি। তারা জানান মন প্রতি 2200 থেকে 2400 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। নাসিক N53 জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ, সেটা প্রায় একটা 200 থেকে 250 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। পেঁয়াজটা করেছি গ্রীষ্মকালীন 1 বিঘা জমির উপরে, সরকারি সহযোগিতায় আমাকে সার বীজ শখ দিছে। আল্লাহর রহমতে খুব ফলনের দিকেও 200 মণ হতে পারে আইডিয়া। নাটোর সদর উপজেলায় 80 জন কৃষককে আগাম গ্রীষ্মকালীন N53 জাতের বীজ ও সার সরবরাহ সহ সার্বিক পরিচর্যায় সহায়তা করছে কৃষি বিভাগ। 2200 থেকে 2400 টাকা মণ দরে তারা বিক্রি করছে এবং পেঁয়াজের যে পাতা রয়েছে সেই পাতাগুলো 6 টাকা কেজি দরে তারা বিক্রি করতে পারছে এবং পেঁয়াজের যে ফলন মোটামুটি ভালো, প্রায় 4 থেকে 5টিতে 1 কেজি হচ্ছে। আগাম গ্রীষ্মকালীন পেঁয়াজের ভালো দাম ও ফলন পাওয়ায় এই চাষ আগামীতে আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুগ্ধতা ছড়াচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ন্দি চা বাগানের লাল শাপলার বিল। প্রকৃতির অনন্য উপহার হাজারো লাল শাপলার মনোমুগ্ধকর ও মোহনীয় সৌন্দর্যের টানে প্রতিদিন ছুটে আসছেন হাজারো দর্শনার্থী। তবে পর্যটক ও স্থানীয়দের সচেতনতার অভাবে দিন দিন ম্লান হচ্ছে এর সৌন্দর্য। চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সবুজ চা বাগানে ঘেরা দৃষ্টিনন্দন লেক, যার স্বচ্ছ টলটলে জলে ভাসছে হাজারো লাল শাপলা। এমন নয়নাভিরাম দৃশ্য দেখা মেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ন্দি চা বাগানের। মোহনীয় সৌন্দর্যের বিলটি প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিত শাপলার রাজ্য নামে। শিশির ভেজা লাল পাপড়িতে সূর্যের আলো পড়তেই যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। প্রাকৃতিক বাতাস, ফুল, তারপরে চা পাতা সবগুলো মিলিয়ে খুব ভালো লাগে। আমি ফুল দেখছি, সুন্দর আছে জায়গায় দেখা পাইছি। তবে নির্বিচার ফুল ছেঁড়া ও মাছ ধরা সহ নানা কারণে নষ্ট হচ্ছে লেকের সৌন্দর্য। ফুল তুলে যেমন বিক্রি করছে, এখন তো জায়গাটা খালি হয়ে যাচ্ছে। অনেক কম মানুষের তুলে নিয়ে যেতেছে, পর্যটকরা নিয়ে যায়, স্থানীয়রা নিয়ে যায়। ফুল যদি নাই থাকে তো মানুষ আসবে না। বিল সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন। মানবসৃষ্ট কারণে যদি শাপলা বিল ধ্বংস হয়ে থাকে, আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করার চেষ্টা করব। আমরা আশা করব যে পর্যটকরা যারা যাবেন তারা উপভোগ করবেন, একই সাথে আগামীতেও যেন এই পরিবেশটি বজায় থাকে, অর্থাৎ এর যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের যে ইকোসিস্টেম বা ইকো ব্যালেন্স যেন নষ্ট না হয়, সেই লক্ষ্যে আমরা পর্যটকদের উদ্বুদ্ধ করতে পারি। অনন্য সুন্দর শাপলার বিল রক্ষা ও সংরক্ষণ সহ এর উন্নয়নের আহ্বান প্রকৃতিপ্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে অংশ নিতে 12 জানুয়ারি নেপাল রওনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 18 জানুয়ারি নেপালের রাজধানীতে শুরু হবে 10 দলের বাছাই পর্ব। বাছাই পর্বে অংশ নেওয়ার জন্য নিগার সুলতানা জ্যোতিকে ক্যাপ্টেন ও নাহিদা আক্তারকে ভাইস ক্যাপ্টেন করে 15 সদস্যের টাইগ্রেস স্কোয়াডের নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছর ইংল্যান্ড এবং ওয়েলসে বসছে নারী টি-20 বিশ্বকাপের আসর। নারী টি-20 বিশ্বকাপের 10ম আসরের মূল পর্বে 12 দল অংশ নেবে। এর মধ্যে 8 দলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়েছে। নেপালে বাছাই পর্ব থেকে বাকি 4 দল মূল পর্বের টিকিট পাবে। 18 জানুয়ারি বাছাই পর্বের প্রথম দিন বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 19 বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। উৎসব মুখর পরিবেশে বরণে প্রস্তুত নেতাকর্মীরা। ব্যবসায়ীরা সরবরাহ বন্ধের কর্মসূচি প্রত্যাহার করলেও এলপি গ্যাস সংকট কাটেনি। এ মাসের মাঝামাঝি সরবরাহ স্বাভাবিকের প্রত্যাশা। এবার পাতানো নির্বাচন হবে না বললেন প্রধান নির্বাচন কমিশনার। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আশ্বাস। এবং পঞ্চগড়ে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন কর্মসূচির জন্য স্থানীয়দের তাগিদ। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেঅনলাইন.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।